সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে আমি উপস্থিত হয়েছি আমার রুটিন মাফিক ক্লাস নিয়ে। আর তোমাদের সাথে আছি আমি স্মৃতিরানী সেন, সহকারী শিক্ষক, বালিয়া লক্ষ্মীস্থান উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন চলছে মহামারী করোনার প্রকোপকাল। তো এখন ঘরে বসেই যাতে তোমরা তোমাদের পড়ালেখাটাকে ভালোভাবে চালিয়ে যেতে পারো, এজন্য আটোয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে এই ক্লাসগুলোর আয়োজন করা হয়েছে। তাই আটোয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক প্রাণঢালা শুভেচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি হাজির হয়েছি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়টিকে নিয়ে, এবং আজকে আমি যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ে জীবের বংশগতি ও বিবর্তন নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। এটা আমরা সবাই জানি, কিন্তু পিতামাতার বৈশিষ্ট্য কিভাবে সন্তানের মধ্যে সঞ্চারিত হয় তা কি আমরা জানি শিক্ষার্থীরা? হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। এই বিষয়টি আমাদের আজকের প্রধান আলোচ্য বিষয়। তো এখন প্রথমেই জেনে নেওয়া যাক যে বংশগতি আসলে কি। তোমরা নিশ্চয়ই পৃথিবীতে বিভিন্ন প্রকারের জীব লক্ষ্য করেছ। এক একটা জীব এক এক রকম বৈশিষ্ট্য সম্পূর্ণ। একটার বৈশিষ্ট্য আরেকটার থেকে একেবারেই আলাদা। যেমন দেখো, গাছের সাথে কখনো মানুষের বৈশিষ্ট্য মেলে না, আবার বনের পশুর সাথে মানুষের বৈশিষ্ট্য মেলে না, গৃহপালিত পশুর সাথে বনের যে পশুগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্য মেলে না। অর্থাৎ একটা প্রাণী আরেকটা প্রাণী বা একটা জীব আরেকটা জীব থেকে আলাদা। এই যে বৈশিষ্ট্য রয়েছে, এইগুলো বৈশিষ্ট্য আসলে আসতেছে কোন জায়গা থেকে? যেমন তোমরা লক্ষ্য করবে, ধানের বীজ থেকে শুধুমাত্র ধান গাছেরই জন্ম হয়, পাটের বীজ থেকে পাটের জন্ম হয়, এবং মানুষের থেকে শুধুমাত্র মানুষই জন্ম নেয়। তো এগুলো কিভাবে হচ্ছে? এই যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হচ্ছে বা বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে, একেই বলা হয় বংশগতি বা হ্যারিডিটি। আমি কি বললাম? যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে বংশগতি বা হ্যারিডিটি। জীববিজ্ঞানের যে শাখায় এই বংশগতি নিয়ে আলোচনা করা হয়, আমি কি বললাম? জীববিজ্ঞানের যে শাখায় এই বংশগতি নিয়ে আলোচনা করা হয় তাকেই বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলা হয়। কি বলা হয়? বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। আর এটি হচ্ছে জীববিজ্ঞানের জনপ্রিয় শাখার মধ্যে একটি শাখা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে জীবের বংশগতি, এটা কিসের মাধ্যমে ঘটে? জীবের বংশগতীয় বৈশিষ্ট্যগুলো কিছু বংশগতীয় বস্তুর মাধ্যমে, অর্থাৎ হেরিডিটারি ম্যাটেরিয়ালের মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। আর এই ম্যাটেরিয়াল হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং জিন। কি বললাম আমি? ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং জিন। আর আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ। তো বন্ধুরা, প্রথমেই আমরা আসব ক্রোমোজোম নিয়ে। ক্রোমোজোম সম্পর্কে আমরা সবাই জানি যে ক্রোমোজোমকে যখন আমরা নিউক্লিয়াস সম্পর্কে পড়ি, তখন আমরা পড়েছিলাম যে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম অবস্থিত। কিন্তু ক্রোমোজোমটা দেখতে কেমন, এর গঠনটা কেমন, সেটা নিশ্চয়ই আমরা জানি না। তো আমি এখন বলবো যে আসলে ক্রোমোজোমটা কি। নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত নিউক্লিয় প্রোটিনে গঠিত। কি বললাম আমি? নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত নিউক্লিয় প্রোটিনে গঠিত যে তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চালিত হয়, তাকেই ক্রোমোজোম বলা হয়। দেখো, আমি বলছি নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, অর্থাৎ ক্রোমোজোমটা নিউক্লিয়াসের মধ্যে থাকবে।
নিউক্লিয় প্রোটিনে গঠিত, এর যে গাঠনিক উপাদানটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন, এবং তন্তুর মাধ্যমে, অর্থাৎ এগুলো হচ্ছে তন্তুর ন্যায়, এবং এর কাজ হলো যে পিতামাতার বৈশিষ্ট্য বংশ পরম্পরায় কী করে বহন করে নিয়ে যায়। তাহলে আমি আবার বলছি, নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত নিউক্লিয় প্রোটিনে গঠিত যেসব তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চালিত হয় তাকেই ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোম তাহলে কে আবিষ্কার করেন? বিজ্ঞানী স্ট্রাসবুর্গার এই ক্রোমোজোম আবিষ্কার করেন 1875 সালে। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী স্ট্রাসবুর্গার। এখন দেখো, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আসলে একটা কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা আসলে কতগুলো, এক নাকি একাধিক? আসলে ক্রোমোজোম হচ্ছে কোষের গঠন ভেদে এর অবস্থান রয়েছে। এর অবস্থান 2 থেকে প্রায় 1600 পর্যন্ত হতে পারে। এখন আমরা আসবো ক্রোমোজোমের আকার আকৃতি সম্পর্কে। ক্রোমোজোম দৈর্ঘ্যে 3.5 থেকে 30 মাইক্রন পর্যন্ত হতে পারে। কি বললাম আমি? 3.5 থেকে 30 মাইক্রন পর্যন্ত হতে পারে। এখন আসবো আমরা প্রস্থে। ক্রোমোজোমের প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত। এখন দেখো যে ক্রোমোজোমের কাজটা আসলে কি। ক্রোমোজোমের গঠন জানলাম, সংখ্যা জানলাম, এবার কাজটা দেখবো আমরা। ক্রোমোজোমের কাজ হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত করা। যেমন দেখো, আমাদের চোখের গঠন, চামড়ার গঠন, চুলের বর্ণ, এই যে এ সকল বর্ণ আমরা পিতামাতার কাছ থেকেই তো পাই, তাই নয় কি? যেহেতু আমরা এসব বৈশিষ্ট্য আমরা পিতামাতার কাছ থেকে পাই, সুতরাং এগুলো বৈশিষ্ট্য আমাদের ক্রমান্বয়ে সঞ্চালিত হয়ে আসছে বংশ পরম্পরার মাধ্যমে। সুতরাং তাহলে ক্রোমোজোমের কাজ হচ্ছে কি? পিতামাতার বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করে নিয়ে আসা। আর ঠিক এই জন্যই ক্রোমোজোমকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। কি বলা হয়? ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। এবার আমি তোমাদেরকে ক্রোমোজোমের একটা চিত্র দেখাবো। দেখো, এটা হচ্ছে একটা ক্রোমোজোমের গঠন। কি কি দেখতে পাচ্ছ তোমরা? এটা হচ্ছে ক্রোমোজোমের গঠন। উপরে দেখো আমাদের ক্রোমাটিড রয়েছে, টেলোমিয়ার রয়েছে, সেন্ট্রোমিয়ারও রয়েছে। এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোমের গঠন। এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা ক্রোমোজোম দেখাতে চাই। তোমরা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের গঠন। নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমরা যে দেখো এখানে যে এটা রয়েছে 1 নম্বরটা, এটা হচ্ছে তোমার টেলোমিয়ার বা বাহু। এটা হচ্ছে টেলোমিয়ার বা বাহু। এই যে 2 নম্বরটা রয়েছে, এই 2 নম্বরটা হচ্ছে PR, এটা একটা বাহু। আবার দেখো এখানে এই যে 3 নম্বর অংশটা রয়েছে, এই 3 নম্বর অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি 3 নম্বর অংশটা? 3 নম্বর অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবং এখানে যে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য লাল এবং হলুদ কিছু পদার্থ, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ডিএনএ। তোমরা কি বুঝতে পারছো এই চিত্রটা? এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা ক্রোমোজোম সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আসবো আমি ডিএনএ সম্পর্কে আলোচনা নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, ডিএনএ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ডিএনএ এর পূর্ণরূপ কি। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কি বললাম আমি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এখন ডিএনএকে আমরা সংজ্ঞা আকারে প্রকাশ করব। ডিএনএ হচ্ছে সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম
সকল প্রকার জৈবিক কার্যের নিয়ন্ত্রক এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে ডিএনএ বলা হয়। কি বললাম আমি? সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম সকল প্রকার জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে ডিএনএ বলা হয়। এখন তোমরা লক্ষ্য করো, ডিএনএ এর পূর্ণরূপ আমি বলেছি ডিঅক্সি, অর্থাৎ এটা 2টা পলিনিউক্লিওটাইড সূত্র থাকবে। কি থাকবে? এর 2টা পলিনিউক্লিওটাইড সূত্র থাকবে। যেহেতু ডিএনএ এর পূর্ণরূপে রয়েছে নিউক্লিক অ্যাসিড, তোমরা কি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানো? আমি বলে দিচ্ছি যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড পলিমার সৃষ্টির মাধ্যমে যে অ্যাসিড তৈরি হয় তাকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। কাকে বলা হয়? অসংখ্য নিউক্লিওটাইড পলিমার সৃষ্টির মাধ্যমে যে অ্যাসিড তৈরি হয় তাকেই নিউক্লিক অ্যাসিড বলা হয়। এখন তোমাদের মনে হয়তো বা প্রশ্ন হতে পারে যে নিউক্লিওটাইড আসলে কি? নিউক্লিওটাইড হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে নিউক্লিওটাইড গঠিত হয়। কী কী যুক্ত আছে এখানে? 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেট। এখন তোমরা লক্ষ্য করবে যে নাইট্রোজেন বেস সম্পর্কে, নাইট্রোজেন বেসকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এটা কিন্তু ভাগ করা হয়েছে রিং বা বলয়ের সংখ্যার উপর ভিত্তি করে। যার একটা রিং রয়েছে তাকে পাইরিমিডিন বলা হয় এবং যেখানে 2টা রিং রয়েছে সেখানে পিউরিন বলা হয়। আবার তোমরা লক্ষ্য করবে যে পিউরিন কিন্তু 2 প্রকার এবং পাইরিমিডিনও 2 প্রকার। 2 প্রকার পিউরিন হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। আবার দেখো 2 প্রকার পাইরিমিডিনও রয়েছে, সেটা হচ্ছে সাইটোসিন এবং থায়ামিন। কি বললাম আমি? সাইটোসিন এবং থায়ামিন। এখানে তোমরা দেখো যে পিউরিন এবং পাইরিমিডিন একটা বন্ধনে যুক্ত থাকে। কি দ্বারা? নাইট্রোজেন বেস 2টা বন্ধন দ্বারা যুক্ত থাকে। প্রথমে অ্যাডেনিন থাইমিনের সাথে 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। কার সাথে? অ্যাডেনিন থাইমিনের সাথে 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। আবার গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ এই যে বন্ধনটা রয়েছে এটা মূলত পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে। এখন দেখো আমি ডিএনএ এর সংকেত তোমাদেরকে দেখাবো। ডিএনএ এরও একটি রাসায়নিক সংকেত রয়েছে, কারণ এতক্ষণ ধরে আমরা যে গঠনটা জানলাম সেটা হচ্ছে ডিএনএ এর রাসায়নিক গঠন। আর ডিএনএ এর সংকেত হচ্ছে C5H10O4। কি বললাম আমি? C5H10O4। এখন আসবো আমি ডিএনএ এর ভৌত গঠন সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এর আগেই বলেছি যে ডিএনএ 2টি পলিনিউক্লিওটাইড সূত্র দ্বারা গঠিত। আর যেহেতু 2টি পলিনিউক্লিওটাইড সূত্র দ্বারা গঠিত, সুতরাং এই ডিএনএ এর গঠনটাকে ডাবল হেলিক্স মডেল বলা হয়। আর এই যে ডাবল হেলিক্স মডেলটি রয়েছে এটি আবিষ্কার করেন 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। ঠিক তার 10 বছর পরে আরেকজন বিজ্ঞানী উইলকিন্স সহ, অর্থাৎ 3 জন বিজ্ঞানী উইলকিন্স, ওয়াটসন এবং ক্রিক নোবেল পুরস্কার লাভ করেন ডিএনএ ডাবল হেলিক্স মডেলের জন্য। এবার আমরা ডিএনএ এর ডাবল হেলিক্স মডেলটি সম্পর্কে জানব। দেখো আমি এখানে একটি ডিএনএ ডাবল হেলিক্স মডেল এঁকে দিয়েছি। এবার আমি বর্ণনায় আসি। প্রথমে দুটো পলিনিউক্লিওটাইড সূত্র পরস্পরের সাথে লোহার সিঁড়ির মতো ডান দিকে পেঁচানো আকৃতি ধারণ করে। কি করে? লোহার সিঁড়ির মতো ডান দিকে পেঁচানো আকৃতি ধারণ করে, জোড় কুণ্ডলী বা ডাবল হেলিক্স গঠন করে। এই যে ডাবল হেলিক্স গঠন করে, এর যে বাইরের দিকের যে বেসটা রয়েছে এটা নাইট্রোজেন বেস এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে সংঘটিত হয় এবং এর ভিতরের দিকে থাকে নাইট্রোজেন বেস, বাইরে থাকে
হাইড্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড এবং ভিতরে থাকে নাইট্রোজেন বেস। এবার দেখো, একটি পলিনিউক্লিওটাইড সূত্রের সুগার অপর অণুর পঞ্চম কার্বনের সাথে যুক্ত হলে অন্য পলিনিউক্লিওটাইড সুগার অণুর তৃতীয় কার্বনের সাথে যুক্ত হবে। বুঝতে পারছো তোমরা? এবার লক্ষ্য করো যে সিঁড়ির মতো পেঁচানো সূত্র দুটি, সিঁড়ির মতো যে পেঁচানো দুটো সূত্র রয়েছে, এটা একটা কাল্পনিক মধ্য অক্ষকে ঘিরে থাকে। কি থাকে? কাল্পনিক মধ্য অক্ষকে ঘিরে থাকে। এই যে কাল্পনিক মধ্য অক্ষটিকে ঘিরে থাকে, তার ফলে এই যে সূত্রগুলো রয়েছে এগুলো পরস্পরের সমান্তরালে কিন্তু বিপরীতমুখী হয়ে অবস্থান করে। তোমরা কি বুঝতে পারছো যে এই সূত্রগুলো পরস্পরের সমান্তরালে রয়েছে কিন্তু দেখো বিপরীতমুখী রয়েছে। এটা এখান থেকে শুরু হয়েছে কিন্তু এটা শুরু হয়েছে নিচের দিক থেকে। তোমরা কি বুঝতে পারছো যে কিভাবে সমান্তরালে এবং বিপরীতমুখী হয়ে অবস্থান করছে? এই যে সিঁড়ির দুদিকের হাতল গঠিত হয় হাইড্রোজেন বেস দ্বারা। কি দ্বারা তৈরি হয়? হাইড্রোজেন বেস দ্বারা। আমি এর আগে বলেছি যে একটি সূত্রের অ্যাডেনিন অপর সূত্রের থাইমিনের সাথে দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। একটি সূত্রের গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে। এবার দেখো, আমি আসব এর দৈর্ঘ্য। ডিএনএর দৈর্ঘ্য বিভিন্ন প্রকার হতে পারে, তবে হ্যালিক্সের ব্যাস হচ্ছে, এই যে হ্যালিক্সটা রয়েছে, এই হ্যালিক্সের ব্যাস হচ্ছে 20 ডিগ্রি অ্যামস্ট্রং। বুঝতে পারছো তোমরা? এবার দেখো, একটি পূর্ণাঙ্গ প্যাচ প্রতি 34 ডিগ্রি অ্যামস্ট্রং দূরত্বে সম্পূর্ণ হয়। একটি পূর্ণাঙ্গ প্যাচ প্রতি 34 ডিগ্রি অ্যামস্ট্রং দূরত্বে সম্পূর্ণ হয়। বেশ জোড়গুলো পরস্পর থেকে 3.4 ডিগ্রি অ্যামস্ট্রং দূরত্বে থাকে। বেশ জোড়গুলো পরস্পরের থেকে 3.4 ডিগ্রি অ্যামস্ট্রং দূরত্বে সম্পূর্ণ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আমাদের ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এবার আমি তোমাদেরকে একটি ডিএনএ দেখাবো। তোমরা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা ডিএনএ এর গঠন। আমি বলেছিলাম তোমাদের যে এতে দুটো পলিনিউক্লিওটাইড সূত্র থাকবে। তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানেও ঠিক দুটো পলিনিউক্লিওটাইড সূত্র রয়েছে, যেগুলো ডান দিকে পেঁচানো অবস্থায় এবং লোহার সিঁড়ির মতো। কি বলছিলাম? লোহার সিঁড়ির মতো। এই যে সিঁড়ির যে অংশটা রয়েছে, এগুলো তৈরি হয় আমাদের 5 কার্বন বিশিষ্ট শর্করা অর্থাৎ হাইড্রোজেন বেস এবং অজৈব ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। এবং এই যে মাঝ বরাবর তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। অ্যাডেনিন দেখো, প্রথমেই হচ্ছে অ্যাডেনিন থাইমিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়েছে। কয়টি? 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়েছে। আবার দেখো, গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত রয়েছে। তোমরা কি এই বন্ডগুলো দেখতে পাচ্ছ? আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। তো ডিএনএ সম্পর্কে কি তোমরা বুঝছো? আমার মনে হয় যে এই ডিএনএ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নেই। তো ডিএনএ সম্পর্কে তোমরা বুঝে থাকলে এবার আমি আরএনএতে আসবো। শিক্ষার্থী বন্ধুরা, আরএনএ এর পূর্ণরূপ কি? আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। কি বললাম আমি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তো তোমরা লক্ষ্য করবে যে ডিএনএতে আমরা পড়েছি যে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং কি থাকে? অজৈব ফসফেট থাকে। সেগুলো কিন্তু এখানেও থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সেগুলো এখানেও থাকে, শুধু একটা জায়গায় পরিবর্তন ঘটবে। সেই পরিবর্তনটা হচ্ছে যে সাইটোসিনের জায়গায় ইউরাসিল থাকবে। কি থাকবে? সাইটোসিনের জায়গায় আরএনএতে থাকবে ইউরাসিল। এখন দেখো যে আরএনএ আসলে কোথায় থাকে? আরএনএ কোথায় থাকে? আরএনএ নিউক্লিয়াসের কাছে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে প্রায় 90% অবস্থান করে সাইটোপ্লাজমে এবং বাকি অংশটুকু অবস্থান করে নিউক্লিয়াসের মধ্যে। সাইটোপ্লাজমের মধ্যে এই আরএনএটি
অবস্থান করে রাইবোসোমে। রাইবোসোমের কাজ তো আমরা জানি, রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। কি করা? প্রোটিন সংশ্লেষণ করা। যেহেতু এটা রাইবোসোমে থাকে। আবার দেখো কিছু পরিমাণ আরএনএ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যেও থাকে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যেও থাকে। এখন দেখো কিছু কিছু নিম্ন শ্রেণীর ভাইরাস রয়েছে এবং উদ্ভিদ জীব রয়েছে। যেমন দেখো টিএমভি সম্পর্কে তোমরা জানো, ট্যাবাকো মোজাইক ভাইরাস, অর্থাৎ তামাকের একটা ভাইরাস। এর ক্ষেত্রে কিন্তু ডিএনএটা থাকে না। কি থাকে? এর ক্ষেত্রে আরএনএ থাকে এবং এর বংশগতীয় বস্তু হিসেবে আরএনএটাই ব্যবহার হয়। এখন দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আরএনএর প্রকারভেদ রয়েছে। আরএনএকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, একটা হচ্ছে রাইবোসোমাল আরএনএ এবং আরেকটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। কি বললাম আমি? ট্রান্সফার আরএনএ, রাইবোসোমাল আরএনএ এবং মেসেঞ্জার আরএনএ। এবার আমরা আরএনএর গঠন সম্পর্কে জানলাম। এবার আমরা আরএনএটা দেখতেছি কেমন হয়। আমি দেখো এইখানে আমি একটা চিত্র এঁকে দিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ডাবল হেলিক্স হবে না, এটার নিউক্লিওটাইড সূত্র হচ্ছে একটাই। এবং আরএনএ এরও রাসায়নিক সংকেত রয়েছে। আরএনএর রাসায়নিক সংকেতটা হচ্ছে C5H10O5। কি সংকেত? C5H10O5। এখন আমি তোমাদের প্র্যাকটিক্যালি একটি আরএনএ দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে একটি আরএনএ রয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এটা ঠিক একটাই পলিনিউক্লিওটাইড সূত্র রয়েছে। কয়টি রয়েছে? একটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। আরএনএতে কি কি নাইট্রোজেন বেস থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন এবং ইউরাসিল। সাইটোসিনের জায়গায় থাকে ইউরাসিল। আমার মনে হয় যে তোমরা আরএনএটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার তোমরা যদি আরএনএ সম্পর্কে বুঝে থাকো তাহলে এবার আমি আরএনএ এবং ডিএনএর কাজ সম্পর্কে বলবো। ডিএনএ এর কাজ কি? ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান এবং পিতামাতার বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত করাই হচ্ছে ডিএনএ এর প্রধান কাজ। যেহেতু এটা ডিএনএ এর প্রধান কাজ, তাই ডিএনএকে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি। কি বলা হয়? বংশগতির রাসায়নিক ভিত্তি। এবার আমি আসবো আরএনএ এর কি কাজ। প্রধানত আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, এটা আমরা সবাই জানি। দ্বিতীয়ত, যেসব জীবের মধ্যে ডিএনএ থাকে না সেসব অণুজীব বা ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। তো তোমরা কি বুঝতে পেরেছো যে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ সম্পর্কে? আশা করছি যে এই সম্পর্কে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হয়ে গেছে। পরের ক্লাসে আমি আসব তোমাদের এই চ্যাপ্টারের যে বাকি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পড়ালেখাটাকে চালিয়ে যাও, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরেই থাকো এবং অনেক অনেক ধন্যবাদ।